বাংলাদেশের যে সীমান্ত সুরক্ষা, সেই সীমান্ত সুরক্ষার কথা বারবার বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ নর্থ এবং সাউথ ব্লকের আধিকারিকরা। কিন্তু সত্যি ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা কতটা রয়েছে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে আজকে আমরা চলে গিয়েছিলাম একেবারে আগরতলা শহর সংলগ্ন ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে। সেই সীমান্তে গিয়ে আমরা কি দেখলাম, যে সেই সীমান্তে গিয়ে আমাদের চোখে যেটা ধরা পড়লো, ভারত বাংলাদেশের সীমান্তে একেবারেই যে সুরক্ষার কথা বলা হয়েছে সেটা অত্যন্ত একটা ফাঁকা আওয়াজ ছাড়া আর অন্য কিছু আমি বলতে পারছি না এই মুহূর্তে। আমাদের গ্রাউন্ড রিপোর্টাররা যা ছবি পাঠিয়েছে, একেবারেই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই সময়তে, যে ছবিগুলো আমি দেখাবো, দেখুন একেবারেই ভারত বাংলাদেশ যে আন্তর্জাতিক সীমান্ত, সেই আন্তর্জাতিক সীমান্তের বহু জায়গাতে আমরা দেখছি একেবারে ফাঁকা। যে কাটা তারগুলো, সেই কাটা তারগুলো দুষ্কৃতীরা অবলীলায় কেটে যে পাচার বাণিজ্য, সেই পাচার বাণিজ্য কিন্তু অব্যাহত রাখছে এবং সেখান থেকেই অবাধে চলছে পাচার। আমাদের দুই তরুণ প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি এবং সুপ্রীতি মুখার্জি পৌঁছে গেছিল একটি স্টিং অপারেশনে। সেই স্টিং অপারেশনে সব বিস্ফোরক তথ্য আমাদের কাছে উঠে আসলো। কি ছবি উঠে আসলো না, আমরা একেবারেই দেখুন সীমান্ত একদম ফাঁকা, সীমান্তের আশেপাশে কোথাও কোনো বিএসএফ এর দেখা মিলছে না, কোথাও পেট্রোলিং দেখা যাচ্ছে। এই যে ছবিটা দেখুন, এই যে ছবিটা, সেই ছবিতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অনেকটা ফাঁক, আর এই গ্যাপগুলো দিয়েই রীতিমতো চলে অবাধ পাচার। এবং এই যে সীমান্ত, সেই সীমান্তের পাশে যেখানে 24 ঘন্টা নজরদারি থাকা উচিত, যেখানে পেট্রোল ডিউটি থাকা উচিত বিএসএফ এর, সেই জায়গাতে কোনো পেট্রোলিং ডিউটি নেই, কোনো টহলদারি এখনো পর্যন্ত আজকের দিনে চোখে পড়ল না। সামনেই একটা চেকপোস্ট রয়েছে, সেই চেকপোস্টে দুজন কর্তব্যরত বিএসএফ রয়েছে। তারা কি বলছেন সেগুলো তো আমরা আসবো। এবার আমরা সরাসরি চলে যাব যে সীমান্ত থেকে এই মুহূর্তে কি ছবি ধরা পড়েছে। একেবারে বিকেলবেলার আগে সুপ্রীতি মুখার্জি আমাদের প্রতিনিধি, তিনি সীমান্ত থেকে দেখুন কি বলছে সেটা একবার আসুন শুনে নি। হ্যাঁ দেখুন, এই ছবিটা তো আমরা আসবো। বাংলাদেশের অস্থির পরিস্থিতিকে কাজে লাগিয়ে এখনো পর্যন্ত মুনাফা লাভের চেষ্টায় রয়েছেন একাংশ অসাধুরা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে সীমান্তের একটি গ্রামে, যেখানে সীমান্তের যে কাটা তার সেটা এতটাই কাটা যে সেখান দিয়ে পাচার করতে বিন্দুমাত্র কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছেন না অসাধু ব্যবসায়ীরা। বিএসএফ আজকে টহলে থাকলেও একের পর এক যে কাটা তারগুলো রয়েছে সেগুলোকে জুড়তে ভারত সরকার এই মুহূর্তে কি পদক্ষেপ গ্রহণ করে এবং পাচার রুখতে, নেশা সামগ্রী পাচারের রোখার জন্য কি পদক্ষেপ নেয় সেটা এখন লাখ টাকা হয়ে যাচ্ছে। আমরা দেখলাম যে সীমান্তের সামনে থেকে একেবারে সুপ্রীতি মুখার্জি তিনি কি জানালেন আমরা দেখলাম। এবার দেখুন আমরা একেবারে সেই ফাঁকা ছবিগুলো দেখুন, একদম ফাঁকা, এই যে একদম ফাঁকা। আপনারা যে ছবিটা দেখাচ্ছি সেই ছবিটা একবার ভালো করে দেখুন। আমি আমার পিসিআর কে অনুরোধ করবো যদি ছবিটা একবার ওই ছবিটা যদি স্ট্যান্ড বাই দেখাও, দেখো একদম ফাঁকা, আমরা একদম ফাঁকা গিয়ে আপনাদের এবার দেখাচ্ছি, পুরো ফাঁকা। এই ফাঁকা জায়গা থেকেই চলছে অবাধ পাচার এবং নেশাজাত দ্রব্য থেকে ফেন্সিডিল সমস্ত কিছু এই ফাঁকা জায়গা থেকেই কিন্তু পৌঁছে যাচ্ছে বাংলাদেশের মধ্যে। কারা করছে সে বিষয়ে আবার নিশ্চয়ই পরে আসবো। তবে এইবার যে আসবো, যে একদম দেখছেন, আরো একবার দেখাচ্ছি সেই ছবিটা, দেখুন একেবারে ফাঁকা সীমান্ত। আমরা এক্সক্লুসিভ চিত্র, এক্সক্লুসিভ সব ছবি, একদম এক্সক্লুসিভ সেই ছবি আমরা দেখাচ্ছি। দেখুন একেবারে ফাঁকা ছবি, একেবারে ফাঁকা। সীমান্তের যে কাঁটাতার, সেই কাঁটাতারগুলো দুষ্কৃতীরা কেটে ফেলেছে এবং কাটা তারগুলো পড়ে রয়েছে এবং এই যে ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গা থেকেই চলছে অবাধ বাণিজ্য। ঠিক ওপারটা হচ্ছে বাংলাদেশ আর এপারটা হচ্ছে ভারত। এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি। বিএসএফ এর চোখে ফাঁকি দিয়ে আমাদের তরুণ দুই সাংবাদিক তারা এই ছবি করেছে। এরকম বহু জায়গাতে আছে।
দেখুন এই যে সীমান্তের পারে একদম গাঁজার চাষ, আমরা দেখাচ্ছি একেবারে সীমান্তের পারে কিভাবে গাঁজার চাষ হচ্ছে। দেখুন সীমান্তের পারে গাঁজার চাষ হচ্ছে, ঠিক এই গাঁজা পাতাগুলোই পৌঁছে যাচ্ছে সীমান্তের ওপারে। একেবারে সীমান্তের সামনে গাঁজার চাষ হচ্ছে। বিএসএফ কি করছে, পুলিশ কি করছে, প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে। একদম সীমান্তের থেকে 5 হাত দূরেও না এই গাঁজার চাষ চলছে। কিভাবে চলছে, বিএসএফ কি করছে, পুলিশ কি করছে, তার উত্তর এই মুহূর্তে হয়তো আমাদের জানা নেই। রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা সেই উত্তর নিশ্চয়ই দেবেন। এবং দেখুন লোহা, যে লোহা, সেই লোহা কেটে ফেলা হয়েছে। সেই লোহা কেটে ফেলার পর বিএসএফরা বাঁশ এবং টিন দিয়ে সীমান্ত সুরক্ষা করছে। কতটা হাস্যকর! আন্তর্জাতিক সীমান্তের সুরক্ষাতে সেখানে কাঁটাতার কেটে ফেলা হয়েছে, তারপর বাঁশ দিয়ে সেই সীমান্ত সুরক্ষা করছে বিএসএফ। কতটা হাস্যকর! ভাবুন আমাদের সীমান্ত সুরক্ষা কোথায়, দেশের নিরাপত্তা। এই ছবিগুলো কিন্তু আপনাদের সামনে আজকে আমরা এই ছবিগুলোর মাধ্যমে প্রশ্নটা তুলতে শুরু করলাম। এবার আমরা সরাসরি চলে যাব যে সীমান্তে, নাম প্রকাশ আমরা করছি না তার সিকিউরিটির জন্য, এবং একজন ট্রাক ড্রাইভার, তিনি বহিরাজ্য থেকে এ রাজ্যে এসেছেন এবং বিভিন্ন জিনিসপত্র নিয়ে বাংলাদেশে যায়। তিনি আমাদের কি বলেছেন, আমরা তার ছবিটা দেখাতে পারছি না, কিন্তু তার অডিও ক্লিপটা আমরা আপনাদের শোনাচ্ছি, কারণ তিনি আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন এইটা যদি আমরা ভিজুয়ালি দেখাই তাহলে তার নিরাপত্তার যথেষ্ট অভাব হবে। আসুন সেই অডিও ক্লিপের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি যে আমাদের যে সীমান্ত, সেই সীমান্ত আদেও কতটা নিরাপদ। আসুন শুনে নি। वो चाल, प्याज, ये सब भी जाते हैं? हाँ सब जाता है, कपड़ा सब जाता है मोट। यही से? ये से नहीं, वो तो रास्ता ढूंढता है ना। हाँ, सुविधा इधर नहीं होगा तो इधर। अभी ऐसी भी आप लोगों से मैं बात कर रहा हूँ, वो पुलिया से नीचे से निकल जाए। तो जब ये होता है सर, मतलब आप जो बोल रहे हैं कि मतलब उस टाइम ये तो मतलब लग जाता है क्या, कैसे जाता है ये लोग? ये तो कट जाता है ना? ये कटर है ना, कटर से कट देता है, उसको ओ पूरा ऐसा फाड़ के चला जाता है। इनकी कटर है। ये तो बहुत ही और मेनली करता कौन लोग यहाँ के आजू बाजू में जो लोग रहते हैं? यहाँ का नहीं, एक यंग लड़का, 15 16 17 साल की लड़का, 18 साल की लड़का, जाता से तो 20-26 की बस। और उधर से इधर से फोन करेगा, वो आ जाएगा, इधर का थ्रो करेगा, टक करके ले जाएगा। मतलब आदमी ऐसे बचा होता है। हॉरिबल। उसके बाद में कोई सामान उमान पार है ना, तो इसको कर देगा, सामान आ जाएगा। उधर से मच्छी आता है, कछुआ आता है, यही बिजनेस है और क्या है। इधर से कपड़ा जाता है, चावल जाता है, गांजा जाता है, हीरोइन जाता है, ड्रग्स जाता है, मोटरसाइकिल जाता है, आईफोन जाता है। नहीं फोन वगैरह तो समझ में आता है कि ऐसे थ्रो करके हो जाएगा, बट ऐसा उसको भी तो आईफोन है जो 80-90 हजार का ऐसे थ्रो करेगा, उसको तो ले जाके अंडा की तरह दे देगा, और वो भी 1-2 नहीं। मतलब इसी वजह से ये कटा हुआ है। बट आप लोगों के पास तो कोई ना कोई तो रिपोर्ट होता है कि कौन लोग करता है, तो आप लोग क्यों स्टेप नहीं लेते? है, मिलता है, सब है। लेकिन अभी देखो ऑन स्पॉट में मिलने से, उसको पकड़ने मिलता है तो हम बुरी तरह से कूटता है। अच्छा, स्पॉट में मिलने से इसके ऐसे कूटेंगे कि मतलब एक काम। আমরা শুনলাম, শুনে নিশ্চয়ই হয়তো আপনিও অবাক হচ্ছেন যে রাত 12টা বাজলেই সীমান্তের ওপারে চলে অবাধ পাচার বাণিজ্য। শাড়ি, চিনি, চাল, গম, আইফোন থেকে আরম্ভ করে ভারতের সমস্ত প্রোডাক্ট
কার্যত ওপারে যাচ্ছে অবাধে রাত 12টার পর। কি করছে বিএসএফ, কি করছে পুলিশ, কে জানে। আরো একটা প্রশ্ন উঠছে যে ভদ্রলোকের কথা শুনে 14 থেকে 15 বছরের নাবালকরা তারা এই পাচার বাণিজ্যের সঙ্গে অবাধভাবে যুক্ত, এবং এই 14 বছর 15 বছর 16 বছরের নাবালকরা এখনই পাচার বাণিজ্যের সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে এ রাজ্যের সীমান্তের যারা শিশুরা রয়েছেন তাদের ভবিষ্যৎটা কি আপনারা বুঝতে পারছেন? আমাদের এখানে রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা তাদের ভবিষ্যৎ নিয়ে কতটা শঙ্কিত আজকের এই বক্তব্য শোনার পরে নিশ্চয়ই তারা জানেন। তারা হয়তো অনেক সময় ক্যামেরার সামনে বলেন যে আমরা জানি না, আমরা দেখছি, আমরা দেখব। আমরা চাই আপনারা আমাদের এই প্রতিবেদনটা দেখেন। এবং পাচার কি কি হয় এখানে? পাচার মূলত হয় চিনি, চাল, গম থেকে আরম্ভ করে সমস্ত কিছু পাচার হয়। নেশাজাত দ্রব্য পাচার হয়। নেশাজাত দ্রব্যের মধ্যে কি কি পাচার হচ্ছে? ইয়াবা ট্যাবলেট পাচার হচ্ছে, গাঁজা পাচার হচ্ছে, হিরোইন পাচার হচ্ছে, ফেন্সিডিল, এতগুলো জিনিস পাচার হচ্ছে। কোথায় বিএসএফ, কোথায় পুলিশ, কেউ জানে না, কিন্তু পাচার হচ্ছে। কোন শক্তি? একটা তো শক্তি রয়েছে যাদের প্রত্যেক দিন এই 12টার সময় যারা পাচারের সঙ্গে যুক্ত থাকে তারা তো এক মেঘনাথের মতো তারা এই পাচার বাণিজ্যের খেলায় যুক্ত রয়েছে। কারা এই মেঘনাথ? হয়তো আমাদের ক্যামেরার লেন্স তাদের সামনে পৌঁছায়নি, কিন্তু তারা মেঘের আড়ালে থেকে এই পাচার বাণিজ্যের যে খেলা, সেই খেলা কিন্তু দীর্ঘদিন চালিয়ে যাচ্ছে। তাদের কাছে ভারতের অভ্যন্তরীণ সুরক্ষার কোনো বালাই নেই, তারা ভাবেও না। তারা ভাবে শুধু টাকা, শুধু টাকা। ডবল ইঞ্জিনের সরকার, রাষ্ট্রবাদীদের সরকার, অলিতে গলিতে যেখানেই যাচ্ছে সব জায়গায় রাষ্ট্রবাদীদের দেখা যাচ্ছে, কিন্তু তার মধ্যেই চলছে পাচার। এবার আমরা সরাসরি জেনে নেব যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সীমান্ত সুরক্ষা নিয়ে আবার একটা বৈঠক করবেন উত্তর পূর্বাঞ্চলে। সেখানে মুখ্যমন্ত্রীরা থাকবেন এবং সেখানে আমাদের এই রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা থাকবেন, বর্ডার সিকিউরিটি ফোর্সের প্রশাসনিক আধিকারিকরা থাকবেন। আদেও কি এই প্রশাসনিক বৈঠকের কোনো মূল্য রয়েছে যদি ছবিটা না বদলায়? আসুন শুনে নিই। আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছে। অঙ্কিতা কি বলছে আসুন শুনি। দেখো নীল, আমরা এই মুহূর্তে যে আপডেট পাচ্ছি যে অমিত শাহ তিনি রাজ্য সফরে আসছেন, যেহেতু উত্তর পূর্বাঞ্চলীয় বৈঠক হতে চলেছে। আর সেই বৈঠকে সীমানা নিয়ে আলোচনা এবং সীমানায় কতটা নিরাপত্তা রয়েছে, কেমন রিপোর্ট রয়েছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু তিনি কথা বলবেন আধিকারিকদের সাথে। এবং যে প্রতিবেদন নিয়ে আমরা হাজির হয়েছি এবং যে ছবি ইতিমধ্যে একেবারে এক্সক্লুসিভ চলছে, তা দেখে একটা বিষয় স্পষ্ট যে বর্তমানে রাজ্যের যে সীমান্তবর্তী এলাকাগুলি রয়েছে তার কি পরিস্থিতি রয়েছে, এবং এই বিষয়টা সম্পর্কে এখন কিন্তু ধীরে ধীরে অবগত হতে শুরু করছে প্রত্যেকেই। কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন, এবং আজ সকালেও যে খবর উঠে এসেছে যে 10 জন বাংলাদেশি তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে বক্সনগর দিয়ে। এবং এই যে পরিসংখ্যান বারবার উঠে আসছে সরকারিভাবে, এবং সরকারি তথ্য ছাড়াও আরো কত জায়গা দিয়ে বক্সনগর, সোনামুড়া, কত জায়গা দিয়ে প্রতিনিয়ত এই ধরনের অবৈধ প্রবেশ চলছে, এই রিপোর্ট কিন্তু এবার কেন্দ্রের কাছেও চলে গেছে বলেই এখনো পর্যন্ত সূত্র মারফত জানা গেছে। আর তার জন্যই উত্তর পূর্বাঞ্চলের এই বৈঠক যে ডাকা হয়েছে, সেই বৈঠকের পরপরই 7 রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করবেন অমিত শাহ। এবং অমিত শাহের এই বৈঠকে মূলত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি থাকবে বা একেবারে আলোচ্য বিষয়ের যে তালিকা থাকবে, তার মধ্যে একেবারে সর্বপ্রথম থাকতে পারে সীমান্ত। কারণ তিনি বিএসএফ এর শীর্ষ কর্তাদের সাথে বৈঠক করতে পারেন, তিনি একাধিক আধিকারিকদের সাথে বৈঠক করবেন, এছাড়া জিআরপি যারা আধিকারিক রয়েছেন তাদের সাথেও বৈঠক করতে পারেন, এমনটাও কিন্তু এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পারা গেছে।
অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে এই যে বৈঠক হতে চলেছে, এই বৈঠকে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যে রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী এলাকার রিপোর্ট তিনি দেখবেন, তলব করবেন এবং এখন থেকে কিন্তু সেই রিপোর্ট তৈরি হতে শুরু করেছে। কোন জায়গায় কতজন ধরা পড়েছে এবং কিভাবে চলছে বাণিজ্য, সমস্তটা রিপোর্ট কিন্তু এবার আমলারা তৈরি করতে শুরু করেছে এবং অমিত শাহকে সেই রিপোর্টও জমা দিতে হবে। সেই রিপোর্ট তিনি দেখার পর আলোচনায় তিনি বসবেন, অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যে তার যে রাজ্য সফর, এই রাজ্য সফরে আবারও যে রাজ্যের সীমান্ত নিয়ে আলোচনা হবে সে কথাই কিন্তু আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পেরেছি। কারণ দেখো, ত্রিপুরা এমন একটি জায়গা, এমন একটি রাজ্য যার তিন দিকেই বাংলাদেশে ঘেরা, তাই তিন দিকে যেহেতু সীমান্ত রয়েছে সেক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি বাংলাদেশে কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে। তাই সেক্ষেত্রে পাচার বাণিজ্য একটা বড়সড় কারণ, যে কথাটা তুমি বলছিলে, এই পাচার বাণিজ্য কিভাবে রোখা সম্ভব, কিভাবে চলছে এই পাচার বাণিজ্য এবং এই গত 10 বছরে কতজনকে গ্রেফতার করা হয়েছে এই পাচার বাণিজ্যে এবং মূল যারা মাস্টার মাইন্ড তাদেরকে গ্রেফতার করার পর তাদের থেকে কি তথ্য পাওয়া গেছে, সাঙ্গপাঙ্গরা কি এখনো অধরা নাকি তাদেরকেও গ্রেফতার করা গেছে, কারা এখনো অধরা রয়েছে, সমস্তটা কিন্তু আপডেট নেবে অমিত শাহ, এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি সূত্র মারফত। একেবারে ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। এবার আমরা সরাসরি চলে যাব আমাদের আরো এক প্রতিনিধি সুপ্রীতি মুখার্জির থেকে। নিউজ রুমে সুপ্রীতি রয়েছে, যেহেতু ইচ্ছে ছিল যে একেবারেই সীমান্তের আশেপাশে কোথা থেকে লাইভ করার, সুপ্রীতিকে ধরার, কিন্তু যেহেতু রাত হয়ে গেছে সেহেতু সম্ভব নয় আমাদের এই ছোট্ট ইনফ্রাস্ট্রাকচার। বাট আমরা সরাসরি চলে যাব নিউজ রুমে। নিউজ রুম থেকে জানবো সুপ্রীতির কাছ থেকে যে সুপ্রীতি, সীমান্ত সুরক্ষা, এই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার সীমান্ত সুরক্ষার কথা বলছেন, এই বাংলাদেশ অশান্ত হওয়ার পরে নর্থ ব্লক সাউথ ব্লক মিলিয়ে অন্তত 20টা বৈঠক হয়েছে। এ রাজ্যেও প্রশাসনিক আধিকারিকরা ঘন ঘন বৈঠক করেছে। সেই বৈঠকের আসল নির্যাসটা কি, কি চোখে পড়লো বর্ডারে গিয়ে? বৈঠক কি শুধুই ফাঁকা আওয়াজ? দেখো নীল, আমরা যদি শুরুতেই বলি রাজ্যের সাথে বা ত্রিপুরার সাথে বাংলাদেশের সীমান্ত কতটা রয়েছে, প্রথমে যদি একটু দেখি, এই যে ত্রিপুরার সাথে বাংলাদেশের সীমান্ত, সেটা হচ্ছে ওই ধরো মেরে কেটে 850 কিলোমিটার, বা ধরো খুব হিসাব করে যদি বলতে হয় তাহলে হচ্ছে ওই 856 কিলোমিটার সীমান্ত ভাগ করছে ত্রিপুরা বাংলাদেশের সাথে। এবারে আজকে যখন বাংলাদেশের পরিস্থিতির দিকে আমরা দিনরাত নজর রাখছি, বাংলাদেশের কি অবস্থা সেটা আমরা সকলেই জানি। আভ্যন্তরীণ পরিস্থিতি এই মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত। সে সময় দাঁড়িয়ে আজকে রাজ্যের সীমান্ত কতটা নিরাপদ রয়েছে, সীমান্ত পথ কতটা নিরাপদ রয়েছে, দেখো আমরা ঢাকঢোল পিটিয়ে ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে, বাংলাদেশের থেকে ভিসা দেওয়া হচ্ছে না, বা যারা সরকারি হাই কমিশনে যাচ্ছেন তারাও ভিসা পাচ্ছে না, সুতরাং একটা যাতায়াত বন্ধই রয়েছে। কিন্তু সীমান্ত এই মুহূর্তে কতটা সুবিধা রয়েছে বা সেখান থেকে কাজে লাগাচ্ছেন কিনা অসাধুরা, এই সম্পর্কিত বিষয়ে আমরা জানতেই যাই সীমান্ত এলাকাতে। তবে কোন সীমান্ত এবং কোন জায়গা সেটা আমরা নাম প্রকাশ করব না। রাজ্যের যে এই 856 কিলোমিটার সীমান্ত রয়েছে বাংলাদেশের সাথে, সেই সীমান্তের একটি অংশে আমরা যখন যাই হাঁটতে হাঁটতে, তখনই দেখতে পেলাম কি, চোখ আমাদের রীতিমতো কপালে উঠলো। যখন এই পরিস্থিতি, যখন নিরাপত্তা এখন সব থেকে বড় প্রশ্নের হয়ে দাঁড়িয়েছে, তখন রাজ্যের একাংশ জায়গাতে লক্ষ্য করা গেছে সীমান্তের মধ্যে যে কাঁটা তারগুলো রয়েছে সেগুলো বড় বড় করে ফাঁকা, মাঝখানের যে পুরো অংশটা রয়েছে সেটা একেবারেই ফাঁকা এবং সেখান থেকে অনায়াসে যে কেউ পার হয়ে যেতে পারবে। এই যে যখন এই ছবি আমরা দেখো স্ক্রিনেও দেখাচ্ছি, দর্শকদের আজকে দেখাচ্ছি, তুলে ধরছি যে রাজ্যের সীমান্তের এই মুহূর্তের কি অবস্থা রয়েছে। দেখো সেখানে বড় বড় করে ফাঁকা আমরা দেখতে পাচ্ছি এবং কোন কোন জায়গাতে একেবারে কাটা কাটা রয়েছে। আমরা যখন সেখানকার বেশ কিছু মানুষের সাথে কথা বলি, কথোপকথনের মধ্য দিয়ে জানতে পারছি যে বড় বড় কাটার ইউজ করা হচ্ছে এই সমস্ত লোহার কাটা তারগুলোকে কাটার জন্য, এবং সেখান দিয়ে কাটার পর তারা অনায়াসে জিনিসপত্র পাচার করছে। কি পাচার হচ্ছে এই সীমান্ত দিয়ে না, সেখান থেকে তোমার পাচার হচ্ছে কাপড়, বস্ত্র, যেটা সেই বস্ত্র, সুতো, সমস্ত কাপড় এখান থেকে পাচার হচ্ছে। দ্বিতীয়ত পাচার হচ্ছে কি, খাদ্যের মধ্যে চাল যাচ্ছে, খাদ্যের মধ্যে আছে চিনি, যাচ্ছে পেঁয়াজ, যাচ্ছে তোমার অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রী, যার মধ্যে আইফোন এই মুহূর্তের সব থেকে বেশি যাচ্ছে সীমান্ত পার করে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। এবং এই যে আইফোন 16, আইফোন 15, ভারতের মধ্যে যে একটা ক্রেজ রয়েছে, সেই আইফোন বাংলাদেশিদের মধ্যেও রয়েছে একটা চাহিদা বা লোভনীয় তালিকায় ফোনের ক্ষেত্রে, সেই আইফোন পাচার হচ্ছে। এবং আরো বেশ কিছু তথ্য উঠে এসেছে যে বড় বড় যে বাইক রয়েছে
রয়েছে, ভাবতে পারছো তুমি? এক একটা বাইক পর্যন্ত এই তার কেটে নাকি পাচার হচ্ছে। মানে আমরা যখন শুনছি এবং যখন ভাবছি তখন রীতিমতো অবাক হয়ে যাচ্ছি এই সমস্ত বিষয়গুলো শোনার পর। এবং এটাও জানতে পারছি যে কখন হচ্ছে তাহলে এই পাচার, না এই পাচারগুলোর জন্য একটি নির্দিষ্ট পার্টিকুলার টাইম রয়েছে, সেই টাইম হচ্ছে রাত 12টার পর। বলছে রাত 12টার পর যখনই সীমান্ত এরিয়ার দিকে যাওয়া যাবে যে কোনো ক্ষেত্রে, তখন দেখা যাচ্ছে যে গাড়ি ঘোড়ার উপদ্রব তখন বেড়ে যাচ্ছে। দেখো শীতের রাত, স্বাভাবিকভাবে সকলে শুয়ে পড়ছে, ঘুমিয়ে যাচ্ছে, অন্ধকারে ডুবে যাচ্ছে সংশ্লিষ্ট এলাকাগুলো, সীমান্ত তীরবর্তী যে আশপাশ এলাকাগুলো রয়েছে। আর সেখানে নাকি সন্ধে নেমে আসার পরে শুরু হয়ে যাচ্ছে অবাধ পাচার বাণিজ্য। এবারে এই যে তোমার বাইক পাচার হচ্ছে বা পশু পাচার হচ্ছে, সমস্ত কিছুকে কিন্তু এই কাঁটা তার দিয়ে পাচার করা হচ্ছে, যার মাঝখানের একটা বিরাট অংশ নেই বললেই চলে। সেগুলোকে ঢাকতে বা সকলের সামনে স্বচ্ছ ভাবমূর্তি দেখাতে বিএসএফ দের নির্দেশ দেওয়া হচ্ছে যে সেগুলোকে ঢাকতে। দেখো সেগুলোকে ঢাকার জন্য একটি নির্দিষ্ট টেন্ডার পাস হয়, সেই টেন্ডার পাস হয়ে রয়েছে রাজ্যে, কিন্তু তার কাজ কবে শুরু হবে তা এখনো পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই। তাই আপাতত তাকে ঠেকানোর জন্য কি করছে বিএসএফ আধিকারিকরা, না তারা তখন যারা সীমান্তে টহলরত রয়েছেন তারা তখন তোমার বাঁশ দিয়ে বা তারা তখন বিভিন্ন টিন দিয়ে জিনিসটাকে বা ঢাকার চেষ্টা করছে। আদেও কি দুই দেশের নিরাপত্তা একটা বাঁশের মধ্যে হয়? এখানেই তো প্রশ্ন, যে দুটো দেশ যেখানে তার নিরাপত্তার প্রশ্ন উঠে আসছে, সেখানে মাত্র একটা বাঁশ, একটা কঞ্চি বা একটা ছোট্ট কাটা টিন, এর মধ্যে দিয়ে দুই দেশকে ভাগ করে দেওয়া হচ্ছে। সুপ্রীতি একটু থামাবো, এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস। অশোকদার কাছ থেকে একটু জেনে নেব। অশোকদা, প্রথমেই আপনাকে আমাদের এই লাইভ অনুষ্ঠানে, বিশেষ লাইভ প্রোগ্রামে স্বাগত। অশোকদা শুনতে পাচ্ছেন? অশোকদার সঙ্গে লাইন আবার বিচ্ছিন্ন হয়ে গেল আমাদের, কিন্তু আমরা যোগাযোগ করার চেষ্টা করব অশোক দাসের কাছে। রাজনৈতিক বিশ্লেষক অশোকদার কাছ থেকে জানবো যে এই যে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যেও যে সীমান্ত সুরক্ষার কথা বলা হচ্ছে, সেই সীমান্ত আদৌ কতটা নিরাপদ? অশোকদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। অশোকদা, কোটি কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকাই সীমান্তে সুরক্ষার জন্য খরচ করে কেন্দ্রীয় সরকার, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে অমিত শাহ বারবার বেআইনি অনুপ্রবেশের জন্য বারবার বাংলাকে দোষারোপ করে, বাংলা থেকেই নাকি সব থেকে বেশি বেআইনি অনুপ্রবেশ হয়। এটা একেবারে ঠিক, কিন্তু আজকে আমাদের এরাজ্যের যে ছবিটা দেখলাম অনুপ্রবেশের, সেটাও ভয়ঙ্কর। কি বলবেন আপনি? না শুনুন, এই অনুপ্রবেশের সমস্যাটা আজকের নয়, দুটো জিনিস। 1947 সালে 15ই আগস্টের পর থেকে যারা পূর্ববঙ্গ থেকে এই দেশে আসছে, যারা হিন্দুরা উদ্বাস্তু হয়ে আসছে, তাদের তো অনুপ্রবেশকারী বলা যাবে না। কারণ এটা সেই 1947 সালে 15ই আগস্ট থেকে, সেই সময় থেকেই লিখিত সংবিধানে থাকুক আর না থাকুক, পূর্ববঙ্গের এবং পশ্চিম পাকিস্তানের হিন্দু উদ্বাস্তুদের ভারতবর্ষে শরণ দেওয়ার জন্য তৎকালীন সমস্ত বিরোধী নেতা, পক্ষের নেতা, সমস্ত নেতা একজোট হয়ে স্বীকার করেছিলেন যে হিন্দুরা যারা আসবে তারা শরণার্থী, আর যারা মুসলিমরা আসবে তারা অনুপ্রবেশকারী। তো সেই অনুপ্রবেশকারীরা তো 47 সাল থেকে এসেই যাচ্ছে। কারণ হচ্ছে এই যে আপনি বোধহয় খাগড়াগড় হলো, খাগড়াগড়ে সেই অনুপ্রবেশকারীরা এসে এখানে ঘাঁটি করেছিল। তারপরে এই যে মুজিব হত্যার যে নায়ক এখানে বসেছিল বছরের পর বছর, সেও তো অনুপ্রবেশকারী। আমি হিন্দু মুসলমান বলতে চাই না, আমি আগেই আপনাকে ভাগ করে দিলাম কে অনুপ্রবেশকারী আর কে উদ্বাস্তু। তো এবং এখন দেখা যাচ্ছে 12,000 টাকা দিলেই নাকি সীমান্তের ওপার থেকে এপারে আসা যায়। কিন্তু এখন কথা হচ্ছে সীমান্তের বহু জায়গা, পূর্ব ভারতের এই ত্রিপুরা থেকে আসাম থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত বহু জায়গা মানে কোনো পাহাড়ের বেড়া নেই, ঠিক মতন সীমান্তের আধার সেনা ডিপ্লয়েড নেই। এই যে সমস্যাটা, এটা তো আজকে নতুন নয়। এটা অমিত শাহ বলছেন, অমিত শাহ যে কেন্দ্রীয় সরকার আছেন, কেন্দ্রীয় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, আরে মমতা ব্যানার্জি সরকার জমি দিচ্ছে না। ভারতবর্ষের সংবিধানের আইনগুলো কি এতই নড়বড়ে হয়ে আছে, এতই নুজ্জ হয়ে আছে যে মমতা ব্যানার্জির একটা রাজ্যের শাসন ক্ষমতা আছে, তাকে কি সেই জায়গা থেকে আপোষে রাজি করানো বা ভারতবর্ষের সংবিধান অনুযায়ী চাপ দিয়ে রাজি করানো যায় না? এটা একটা লোক দেখানো এই তৃণমূল কংগ্রেসের এখানে, আর ওখানে দিল্লিতে বসে আছে এই ভারতীয় জনতা পার্টি সরকার। দুটো সরকারেরই এদের এজেন্ডাই চাই অনুপ্রবেশ হোক, ভারতবর্ষ রসাতলে যাক, ভারতবর্ষের জনসংখ্যার যে বিন্যাস নষ্ট হয়ে যাক, পশ্চিমবঙ্গের বিন্যাস নষ্ট হয়ে যাক, তাতে কিছু আসে যায় না, তাদের রাজনীতি। কারণ এই মমতা ব্যানার্জি অনুপ্রবেশ আনলে পরে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক শক্তিশালী হচ্ছে। আবার ওইদিকে অমিত শাহ বলবে দেখো পশ্চিমবঙ্গ দিয়ে অনুপ্রবেশ করে যাচ্ছে, ওখানে তো আমাদের
বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আরো একটা বলি, 34 বছরের যখন যে বামফ্রন্টের রাজত্ব, কমিউনিস্টের আমি রাজত্ব বলবো, বামফ্রন্ট বলবো না, কারণ হচ্ছে সে বিশ্লেষণও আমি যাবো না। সেইখানে এই যে উদ্বাস্তুদের নোনা জল খাইয়ে ওই যে সুন্দরবনের জঙ্গলে মরিচ ছাপিতে যেভাবে অত্যাচার করে মারা হয়েছিল, ও ভারতবর্ষের 47 সালের পর থেকে আজকের এই হিন্দু বাঙালিদের উপরে যে অত্যাচার হয়েছে, ভারতবর্ষের কোন জাতির উপরে এই অত্যাচারটা হয়েছে দেখান তো। এইগুলো হচ্ছে বাঙালি জাতিকে ধ্বংস করে দেওয়ার, নুব্জ করে দেওয়ার একটা ষড়যন্ত্র মাত্র। সেই ষড়যন্ত্রে যেমন কেন্দ্রের সরকার আগেও ছিল, এখনো কেন্দ্র সরকার আছে, এবং রাজ্যের সরকার আগেও ছিল, এখনো আছে। কারণ হচ্ছে সেই নেতাজি সুভাষচন্দ্রের সময়কাল থেকে দেখা যাচ্ছে যে বাঙালি জাতির মধ্যে যে জাতীয় নেতা হিসাবে মাথা চাড়াবে উঠতে না পারে, বাঙালি জাতি যাতে একটা শিক্ষায় দীক্ষায় সংস্কৃতিতে সমস্ত জায়গায় যেটা আগিয়েছিল স্বাধীনতার আগে, সেটাকে আস্তে আস্তে যাতে পিছনের দিকে ফেলা যায়, সেই জন্য দেশটাকে ইংরেজ ভাগ করেনি, দেশটাকে জিন্না এবং জওহরলাল নেহেরু এবং গান্ধী দেশটাকে ভাগ করেছে। কারণ হচ্ছে জওহরলাল নেহেরু ক্ষমতায় যেতে হবে, এই জিন্নাকে ক্ষমতায় যেতে হবে, কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের মতো মানুষ যদি থাকতো, এমনকি গান্ধীজিও আমি সমালোচনা করবো না সেই অর্থে, গান্ধীর যদি বয়স আরো 10 বছর কম থাকতো এবং সে যদি সেই কাজটা করতো যে কাজটা যতটা জওহরলাল নেহেরুর উপর নির্ভর করেছিল ততটা নেতাজির উপর নির্ভর করেনি বা সমকালীন নেতাদের উপর নির্ভর করেনি, তাহলে ভারতবর্ষের ইতিহাসটা অন্যরকম হতো। অশোকদা আমি একটা কথা জানার চেষ্টা করব যে এই যে সীমান্তের ওপারে বারবার যে বেআইনি অনুপ্রবেশ এবং হচ্ছে চোরা পাচার, এই যে পাচার হচ্ছে বারবার, এইটা কি একটা ভারতের প্যারালাল অর্থনীতি তৈরি করছেন এই পাচারকারীরা এই সীমান্তের গ্রামগুলিতে? কিন্তু হয়েছেই প্যারালাল, দেখিন প্যারালাল অর্থনৈতিক ব্যবস্থার ফলে আমাদের যে ভারতীয় যে অর্থ ব্যবস্থা সেটাকে ভাঙা হয়েছে। কারণ এই যে নোটবন্দি, অনেকে অনেক কথা বলেন, নোটবন্দির ফলে আমাদের ভারতীয় অর্থনীতি কমে গেছে, এই বই হয়েছে ওই হয়েছে, কোথায় কি হলো, কোথায় উপকার হলো। কিন্তু আমি একজন ব্যক্তি হিসাবে, ভারতবর্ষের নাগরিক হিসাবে বলবো যে আজকের যে পাকিস্তানের অর্থনীতি যে ধসে গেছে তার একমাত্র কারণ না হলো অন্যগুলো কারণের মধ্যে একটা কারণ এই নোটবন্দি। নোটবন্দির ফলে নেপাল এবং বাংলাদেশে পাকিস্তান যে আমাদের ভারতবর্ষের টাকা যে চোরাচালান করতো, ভারতবর্ষের টাকা অন্যায়ভাবে ছেপে এই যে ভারতবর্ষের মধ্যে ঢুকিয়ে ভারতবর্ষের অর্থনীতিকে দুর্বল করে দিত, ভারতবর্ষের অর্থনীতিকে পঙ্গু করে দিত, সেই কাজটা অনেকাংশে রোধ করা গেছে। সেইভাবে কেন্দ্রীয় সরকারের আইন আছে, কেন্দ্রীয় সরকার যদি ইচ্ছা করে এমনকি প্যারামিলিটারি লাগিয়ে দিক, আরো যে সংখ্যা আছে তার ডবল সংখ্যা লাগিয়ে দিক, কিভাবে সীমান্ত দিয়ে এখানে ঢুকবে। এবং তার সঙ্গে সঙ্গে সে তো দায়রা বাড়িয়েছে, দায়রা তো সংবিধান সংশোধন করে দায়রা বাড়িয়েছে, সীমান্তের ভিতরে সে যে ধরতে পারে মানুষজনকে। তো সেই দায়রা বাড়াবার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকার কেন রাজ্য সরকারকে চাপ দিচ্ছে না? তুমি যে অন্যায় ভাবে যে রেশন কার্ড গুলো দাও, অন্যায় ভাবে যে ভোটার কার্ড গুলো দাও, তুমি অন্যায় ভাবে যে প্যান কার্ড গুলো তৈরি করে, তাদের পানিশমেন্ট আজ পর্যন্ত কজনার হয়েছে, তাদের কজনার জেল হয়েছে, জেল নয় কঠোর আইন করে তাদের ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হোক। ভারতবর্ষের যে সংবিধান অনুযায়ী যদি এখন সংবিধান অনুযায়ী না করা যায়, সংবিধান সংশোধন করুক। সংবিধান সংশোধন হয়েছে, কেন মোদী সরকার সেটা করছেন না? কেন মোদী সরকার সেটা করছেন না? একেবারেই এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ অশোকদা, আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই এই অনুপ্রবেশ আটকাতে কেন্দ্রীয় সরকার তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটা কিন্তু আইন এনেছিলেন যে বিএসএফ তার যে সীমানা, সেই সীমানার কিন্তু অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ বর্ডার থেকে 40 কিলোমিটার পর্যন্ত। তারপরেও পরিস্থিতিটা বদলালো না। আমি আবার সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জির কাছে। সুপ্রীতি, শুনতে পাচ্ছ? সুপ্রীতি, শুনতে পাচ্ছি। সুপ্রীতি, দেখো বিএসএফ এর এলাকা পরিধি বাড়ানো হলো, অর্থাৎ বিএসএফ এখন কিন্তু শুধু সীমান্তে না, তারা ইচ্ছে করলে তাদের কাছে স্পেসিফিক কিন্তু খবর থাকলে আমার অফিসে এসে সামনে এসে কোনো চোরাচালানকারীর বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে পারে, তারা আটক করতে পারে। এই যে বিএসএফ এর হাতে অধিক ক্ষমতা দেওয়া হলো, তারপরেও কি চোরাচালান এতটুকু কমেছে সীমান্তে? দেখো কিভাবে কমবে, এই যে ক্ষমতা দেওয়া হলো আমরা যে বারবার বলছি, বা এই যে অমিত শাহের বৈঠকের কথাও তুমি কিছুক্ষণ আগে যেটা বলছিলে বা আমার সহকর্মী যেটা বলছিল, দেখো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা যখন চোখের সামনে বিষয়টিকে দেখলাম যে তোমার একটা বিএসএফ থাকছে আর একজনের থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূরে, এই যে এতটা যখন গ্যাপ থাকছে একজনের সঙ্গে আর একজনের, তখন সেই জায়গাতে দাঁড়িয়ে কিভাবে সম্ভব একজনের দ্বারা এই পুরো রাতের অন্ধকারে পুরোটাকে তোমার কন্ট্রোল করা? কারণ দেখো ছবিতে আমরা আরো বেশ কিছু জিনিস দেখাচ্ছি যে সীমান্তের ধারে ধারে কিন্তু রয়েছে ঝোপঝাড় জঙ্গল। এই ঝোপঝাড়ের পেছনেও কিন্তু কারণ রয়েছে। সেই কারণ হিসেবে আমরা জানতে পারছি যে যখন এই চোরাচালান চলছে রাতের অন্ধকারে, তখন এই
ঝোপকে কাজে লাগানো হচ্ছে যাতে করে তারা সঙ্গে সঙ্গে গিয়ে ঝোপে লুকিয়ে পড়তে পারেন। বা এই যে যখন সীমান্তগুলো রয়েছে তার নিচ দিয়ে কোনো কোনো জায়গাতে আমরা দেখেছি যে বড় বড় টানেল রয়েছে, হয়তো সেগুলো দেখো সামান্য একটা ড্রেন আমাদের ভাষায়, সেই ড্রেনগুলো দিয়েও নাকি তারা তলা দিয়ে চলে যাচ্ছে যখন ওপরে যখন দেখছে যে বিএসএফ রয়েছে। আজকে বিএসএফ দেখো তারা দেখে থাকলেও বা এই সমস্ত বিষয় তাদের নজরে আসলেও তাদের ক্ষেত্রে কিছু করার নেই, কারণ তারা যদি আজকে পদক্ষেপ গ্রহণ করে বা রাতের অন্ধকারে যদি আমরা তর্কের খাতিরে ধরেও নিই যে একজন বিএসএফ শুট করলো কোনো পাচারকারীকে, তাহলে কিন্তু পুরোটাই তার উপরে চলে আসবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সে নিজের চাকরিটা বাঁচাতেই আগে দেখবে, পরে সে দেশ রক্ষা। তো সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে তাকে যতক্ষণ না হায়ার অথরিটি কোনো নির্দেশ দিচ্ছে যে কি করতে হবে বা এই নিয়ে যতক্ষণ না স্পেশাল কোনো তোমার উপর থেকে যতক্ষণ না কোনো নির্দেশ আসছে, ততক্ষণ পর্যন্ত যারা টহলরত অবস্থায় রয়েছেন তাদের পক্ষেও কোনো কিছু করা সম্ভব হচ্ছে না। তাদের ক্ষেত্রে কিন্তু আর্মস রয়েছে, আমরা দু ধরনের আর্মস তাদের কাছে দেখতে পাচ্ছি। একদিকে হচ্ছে তোমার বড় যে বন্দুক আমরা দেখি, এছাড়াও তার সাথে শর্টগানও রয়েছে। এই শর্টগান তারা ইউজ করতেই পারে যে কোনো মুহূর্তে, যেটা ইউজ করলে জখম হবেন সেই পাচারকারী, কিন্তু পাচারকারী জখম হবে এই যে প্রসেসিং যে প্রক্রিয়াটা যেটা আমরা দেখতে পাই অপারেশন, সেই অপারেশন চালাবে তখনই যখন তাদেরকে উপর মহল কোনো নির্দেশ দেবে। সুতরাং আজকের যখন এই পরিস্থিতি, আজকে যখন কেন্দ্র এই যে বৈঠক করছে, সেটা তাহলে কি সত্যি ফাঁকা আওয়াজ, এই প্রশ্নটা কিন্তু সত্যিই উঠে আসছে। কারণ তোমার যখন বাংলাদেশ দেখছে যে জ্বলছে, বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি যখন একেবারে উত্তপ্ত, তখন এই পরিস্থিতিকেই তখন কাজে লাগিয়ে নিচ্ছে এই সমস্ত চোরাচালানকারীরা। এবং আরো একটা তথ্য যেটা শুনলে তুমি তোমার চোখ কপালে উঠবে, যেটা তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে কারা এর সাথে জড়িত রয়েছে, না ওই সীমান্তের যে গ্রামগুলো রয়েছে আশপাশের, সেই গ্রামের মানুষজনই জড়িত রয়েছে। এবং তাদের যে ছেলেরা রয়েছে, বিশেষ করে নাবালক যারা ছেলেপিলেরা যারা রয়েছে 14, 15, 16, 17 বছর বয়সী, তারাই কিন্তু এর সাথে জড়িত। যেটা একেবারে অবাক করার মতন তথ্য যে তারা এই সমস্ত জিনিস পাচার করছে, তার বিনিময়ে তারা অর্থ রোজগার করছে এবং এই পুরো এরিয়াগুলোই চলছে এভাবেই নাকি। এবং তার পাশের যে গ্রাম বা যে বাড়িগুলো রয়েছে, সেই বাড়িগুলোকেও নাকি কাজে লাগানো হচ্ছে কিসে, না এই সমস্ত চোরা চালানকারী তোমার রাখার জন্য, মজুত রাখার জন্য কিন্তু এই বাড়িগুলোকেই পার্টিকুলার তোমার ব্যবহার করা হচ্ছে। এই তথ্য বিভিন্ন তথ্য উঠে আসছে আজকে যখন আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলি, জানতে পারি, তখন যেটা জেনে রীতিমতো আমরা অবাক হয়ে যাচ্ছি যে একদিকে যখন দেশ জ্বলছে, ভারত বয়কটের ডাক দেওয়া হচ্ছে, ভারতকে একেবারে তোমার যে ক্ষেত্রে ভারতের প্রতি বিরোধিতা বাড়ছে মৌলবাদী কট্টরপন্থীদের, সেই জায়গায় এই জামাতেরই কিছু কিছু এজেন্ট কিন্তু ভারতের সাথে ঠিক এভাবেই যোগাযোগ রেখে চলেছে এবং ভারতের মধ্যে তারা ঢুকে ভারতের যে ভিতরের যে খবর, সেই খবর তারা এভাবেই নিয়ে নেওয়ার বা তোমার চালান করার চেষ্টা করছে। যে তথ্যগুলো আজকে উঠে এসেছে তা রীতিমতো ভয়ঙ্কর এবং এতে আভ্যন্তরীণ ভারতের যে আভ্যন্তরীণ পরিস্থিতি বা আভ্যন্তরীণ নিরাপত্তা, সেই নিরাপত্তাও কিন্তু এখন একটা ভয়ঙ্কর প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে। বিএসএফ টহলে রয়েছে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে দূরে একজন বিএসএফ থাকছে, তাদের পক্ষে রাতের অন্ধকারে পুরোটা রেঞ্জ কভার দেওয়া কতটা সম্ভব? সুপ্রীতি, গতকালই আমরা একটা খবর দেখিয়েছিলাম যে উত্তরবঙ্গে বিএসএফ কিন্তু গুলি চালিয়েছিল, সেখানে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে কিন্তু হত্যা করেছিল এবং কিছুক্ষণ বাদেই আমার আরো এক প্রতিনিধি শতাব্দী কিছুক্ষণের মধ্যেই খবরটা নিয়ে আসছে, উত্তরবঙ্গে আজকেও কিন্তু বিএসএফ গুলি চালিয়েছে। তাহলে এই ত্রিপুরা রাজ্যে সেখানে বিএসএফ এর হাতে অস্ত্র আছে, বিএসএফ বলছে আমার উপরের পারমিশন লাগবে। প্রথম কথা হচ্ছে কাটা তারের, এই যে কাটা তার, সেটা হচ্ছে আন্তর্জাতিক সীমান্ত। সেই আন্তর্জাতিক সীমান্তের আইন যদি লঙ্ঘন করে একজন বিএসএফ এর কনস্টেবলের গুলি চালানোর ক্ষমতা রয়েছে, তাহলে তিনি কেন চালাচ্ছে না? তাহলে কি তার যে হাত, সেই হাত বিএসএফ এর কর্তারাই বেঁধে দিচ্ছে একেবারে সীমান্তে, না এর পিছনেও একটা অন্য কোনো রসায়ন রয়েছে? দেখো অবশ্যই কোনো একটা রসায়ন যদি না থাকে তাহলে কিন্তু আজকে বিএসএফ সে মুখ বন্ধ করে থাকবে না, নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো গন্ধ রয়েছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখো আজকে যে বিএসএফ বা যারা তোমার আজকে সীমান্তে দাঁড়িয়ে রয়েছে, তারা সেক্ষেত্রে যখন কোনো ভূমিকা গ্রহণ করছে না, তাদের হাতে অস্ত্র থাকার পরও সেখানেই রয়েছে তাহলে প্রশ্ন, তাহলে কি এই যারা টহলরত অবস্থায় রয়েছে তারাও কি তাহলে রাতের অন্ধকারে কাঞ্চন মূল্যের বিনিময়ে কি তাহলে তারাও বিকিয়ে যাচ্ছে? এই প্রশ্ন কিন্তু খুব স্বাভাবিক
স্বাভাবিকভাবে আজকে উঠছে, কারণ যেটা পশ্চিমবঙ্গের বুকে গতকালকে আমরা দেখেছি একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে গুলিতে। সে কি করছিল না, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাচার চালাচ্ছিল, একেবারে চুপচাপ সুন্দরভাবে সে পাচার চালিয়ে যাচ্ছিল, যেটা বিএসএফ এর চোখে পড়তে সঙ্গে সঙ্গে তাকে শুট করা হলো। আজকে যখন আরো বেশ কিছু ঘটনার খবর উঠে আসছে, যেগুলো আমরা খবর ব্রেক করবো আর কিছুক্ষণের মধ্যে, সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যের বিএসএফ যারা রয়েছেন তারা কেন চুপ করে বসে রয়েছেন, তারা কি করছেন, তাহলে তাদের ভূমিকাটা কোথায়? তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকে তারা যখন ফেলে দিচ্ছে অভিযোগের আঙুল, সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা কি আদৌ এই খবর পৌঁছে দিয়েছে কোথায়, কোন এরিয়ায়, কটা থেকে এই পাচার বাণিজ্য চলছে, নাকি না নিজেরা সেক্ষেত্রে নিজেদের আখের গোছাতেও ব্যস্ত রয়েছে? এটাও কিন্তু একটা প্রশ্নের মধ্যেই দাঁড়াচ্ছে। নীল, একেবারেই সুপ্রীতি, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা কিছুক্ষণ বাদেই আরো একটা খবর নিয়ে আসবো পশ্চিমবঙ্গে। সেখানে পশ্চিমবঙ্গে আজকেও বিএসএফ বাংলাদেশি চোরাচালানকারীর বিরুদ্ধে গুলি চালিয়েছে, তাকে আহত করেছে, তারপর বিএসএফ তাকে কোচবিহারের হাসপাতালে ভর্তি করেছে। তাহলে এ রাজ্যের বিএসএফ কি করছে? সীমান্তে বড় বড় ফাঁক, সীমান্তের ভিতর থেকে 12টার সময় প্রত্যেকদিন চোরাচালান হচ্ছে। কাদের মদতে? এর পিছনে তো কেউ না কেউ রয়েছে। আমরা এই বর্ডারের উপর, আন্তর্জাতিক সীমান্তের উপর এবার কড়া নজর রাখতে শুরু করেছি। প্রত্যেকদিন আলাদা আলাদা সাবজেক্টে বর্ডারের উপর আপনাদের কাছে প্রতিবেদন নিয়ে নিশ্চয়ই হাজির হব, যতটা আমাদের পক্ষে সম্ভব। আজকের মতো আমাদের এই সীমান্তের যে সমস্যা, সেই সীমান্তের সমস্যা নিয়ে আজকের মতো প্রতিবেদন এখানেই শেষ করছি। একটু বাদেই আমার আরেক সহকর্মী সুপ্রীতি মুখার্জি আসছে অন্য সব খবরগুলি নিয়ে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।